প্রথমত আপনার প্রশ্নটি ছিল জবাবদিহিতার জায়গা, আর একটি হচ্ছে গণমাধ্যমের ভূমিকা। তার আগে আমি বলি, গত 10 মাসে কি আপনারা দেখেছেন সংস্কার নিয়ে জনগণের সাথে কোনো সংলাপ, সামাজিক সংগঠনের সাথে কোনো সংলাপ, পেশাজীবীদের সাথে কোনো সংলাপ? দেখেননি। অভ্যুত্থান কিন্তু করেছিল ছাত্র, শ্রমিক, জনতা। শ্রমিকদের সাথে কোনো সংলাপ দেখেছেন? ঈদের আগে তার বেতন ভাতা নিয়ে রাস্তায় বসে থাকা ছাড়া। তার মানে হচ্ছে অভ্যুত্থান যারা ঘটিয়েছেন, অভ্যুত্থানের শক্তির সাথে সরকারের কোনো সংলাপ হচ্ছে না। সংলাপ কাদের সাথে হচ্ছে? রাজনৈতিক দলের সাথে। তারা কখনো 44টি দল, কখনো 24টি, এখন আবার 147টি নিবন্ধনের জন্য আবেদন করেছেন। স্বামী স্ত্রীও নাকি দুটি দলের প্রতিনিধি। মানে রাজনীতি যে একটা উর্বর ক্ষেত্র, এখানে যে একজন ক্যাসিনো ব্যবসায়ী যিনি জেলে ছিলেন তিনিও একটি দল গঠন করেছেন। হ্যাঁ, একজন মানে মাল্টি লেভেল মার্কেটিং যিনি প্রায় $1 বিলিয়ন নিয়ে টরন্টোতে বে ভিউ বলে একটা জায়গায় 12টি ভিলা কিনেছেন, তিনিও একটি দল গঠন করেছেন। তিনি অন্তত সৎ। তিনি বলেছেন জেল থেকে যখন সবাই বেরিয়ে যাচ্ছিল তখন আমি বললাম আমিও বেরিয়ে যাই। তিনি বললেন আপনি তো কোনো রাজনৈতিক দল করেন না, যত রাজনৈতিক দলের লোক আছে আমরা তাদেরকে ছেড়ে দিচ্ছি। তখন উনি বললেন যে ভাই এটা তো আমার খারাপ হলো, এখন আমি দল করব। উনি হয়তো বুঝতে পারছেন না আগামীর পরিবর্তন আবার রাজনৈতিক দল ধরে রেখে দেওয়ার ঘটনা ঘটতে পারে, উল্টোটা, যে আপনি রাজনৈতিক দল ভিতরে থাকেন, এখন ছাড়া হবে যারা অরাজনৈতিক। আচ্ছা, যেটি বলতে চাচ্ছি যে আমাদের একটা বড় বৈষম্য এবং বৈপরীত্য হচ্ছে শ্রেণী পেশার মানুষের সাথে কারো সংলাপ হয় না। এবং এর একটা কারণ আছে। সাংবাদিক, শিল্পী, সাহিত্যিক, আইনজীবী, চিকিৎসক, তারা যেইভাবে দাস হয়েছেন বিএনপি আওয়ামী লীগের, তাদেরকে কেউ গণায় ধরে না। তাদের সাথে সংলাপ করার, গৃহভৃত্যের সাথে কি মনিব সংলাপ করে না। তারা গৃহভৃত্য হিসাবে নিজেদেরকে উপস্থাপন করেছেন। আচ্ছা, কিন্তু জরুরি হচ্ছে এই পেশাজীবী গোষ্ঠী, সামাজিক সংগঠনের সাথে যদি আপনি সংলাপ করতেন তাহলে কিন্তু আপনি এই জবাবদিহিতার জায়গায় কিছুটা থাকতেন। তবে তার আগে তাদেরকে দলদাস ক্যাটাগরি থেকে সুস্থ মানুষের ক্যাটাগরিতে আসতে হবে। সুস্থ চিকিৎসক, সুস্থ সাংবাদিক, সুস্থ আইনজীবী, এই জায়গায় আসতে হবে। আমাদের অবস্থা কিন্তু এটা নয়। আমরা এখনও জাতীয়তাবাদী আইনজীবী, আমরা আওয়ামী আইনজীবী, জাতীয়তাবাদী চিকিৎসক, আওয়ামী চিকিৎসক। দেশটা ভয়ঙ্করভাবে রোগাক্রান্ত রাজনৈতিক রোগে। আর রাজনীতিতে এখানে নাই, এটি হচ্ছে খাওয়াখাওয়ি, সুবিধাবাদ। আপনি বলছিলেন যে নেতৃত্ব পেলে পরিবার কি করে, আমি নেতৃত্ব বলি নাই, কিন্তু ক্ষমতা পেলে আপনি পাড়া মহল্লায় একটি প্রভাবশালী ব্যক্তি, ওটি কিন্তু নেতৃত্ব না। তুষার ভাই যেই নেতৃত্বের কথা বলছেন সেটি পেলে তো আপনাকে পাড়া মহল্লায় সম্বর্ধনা দিয়ে বরণ করা উচিত ছিল যে আপনি একটি দলের নেতৃত্ব পেয়েছেন। নেতৃত্বের ধারে কাছেও দলগুলো নাই। দলগুলো বন্টন করে হালুয়া রুটি, যে আপনি মোহাম্মদপুরের হালুয়া পাবেন, খিলগাঁয়ের রুটি পাবেন। রাজনীতির সাথে এদের কোনো সম্পর্ক নাই। আপনি যদি কখনো তাদের দলের প্রধানের নাম জিজ্ঞেস করেন তারা বলতে পারবে না, তাদের দর্শন বলতে পারবে না, তাদের জন্মসাল বলতে পারবে না, তাদের আগামী ভিশন বলতে পারবে না। জবাবদিহিতার জায়গাটি তৈরি হবে যদি আপনি দেখুন, আমি প্রায় বলে থাকি জুলাই আগস্টে ঢাকায় যত দেয়াল লিখন গ্রাফিটি হয়েছিল তার 50% শেখ হাসিনার জন্য, আর বাকি 50% কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলোর জন্য। আমরা রাজনীতি সংস্কার চেয়েছি, জবাবদিহিতা চেয়েছি। আমরা বলেছি বিকল্প কে, বিকল্প আমি। ওই জায়গাটিতে আলোচনাটি এখন নাই। আলোচনাটি এখন হালুয়া রুটির আলোচনায়, যে আপনি কতটুকু হালুয়া পাবেন, নির্বাচনে কিভাবে ম্যানুপুলেট করবেন। দুঃখজনক হচ্ছে অভ্যুত্থানের শক্তি যারা, তারা যে রাজনৈতিক শক্তি গঠন করেছে তার অবস্থা আরও খারাপ। তিনি চেষ্টা করছেন তিনমুখী হয়ে যেতে, কখনো উগ্র ডানপন্থী, কখনো ডিজিএফআই দ্বারা নিয়ন্ত্রিত, কখনো আওয়ামী লীগের ফেলে যাওয়া জুতা ক্যারি করে নির্বাচনের দিকে নিয়ে যাওয়া। তাদেরকে আমাদের আরও বিসদৃশ মনে হচ্ছে। আর আমরা যদি গণমাধ্যমের ভূমিকার দিকে তাকাই, দেখুন একটি কালো শাসন সব কিছুকে কালো আচ্ছাদনে ঢেকে ফেলে। গণমাধ্যম অত্যন্ত বড় মাপের অপরাধী গত ফ্যাসিবাদী শাসনটিকে সহযোগিতা করে টিকিয়ে রাখার ক্ষেত্রে। গণমাধ্যম অত্যন্ত কুরুচিপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। টিভির মালিকরা, পত্রিকার সম্পাদকরা, লেখকরা, শিল্পীরা, যেই 3টি নির্বাচন অত্যন্ত খারাপ হয়েছিল তারপরে গণভবনে একটা চা চক্র হতো। আপনি ছবিগুলো খুঁজে বের করে দেখবেন। আমি এমন নাট্যকারকে দেখেছি, এমন লেখককে দেখেছি, এমন সাহিত্যিককে দেখেছি, লজ্জায় আমার মাথা হেট হয়ে গেছেন। প্রধানতম রবীন্দ্রসঙ্গীত শিল্পী পরের দিন সকাল 8টায় ফুল নিয়ে দেখা করেছেন অনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে। এই যে ঘটনাগুলো ঘটেছে, তারা ভেবেছিলেন, যারা, আমার একটা শিল্পী পরিচয় আছে, 16 বছরে উনি 2টি ছবি এঁকেছিলেন, একজনের আত্মপ্রতিকৃতি আর একটি সিম্বল নৌকা। তো এখন উনি বিপদে পড়েছেন। উনি তো 16 বছরে আর কিছু আঁকেননি,
ওনার শিল্পচর্চায় আটকে গেছেন উনি। এই যে আমরা যেন কখনো এই ধারায় চলে না যাই, আগামীতেও কিন্তু এর সুযোগ তৈরি হবে। দেখুন, স্তুতি কে না পছন্দ করে, সৃষ্টিকর্তাও পছন্দ করেন, কিন্তু তার একটা মাত্রা তো রয়েছে। আপনি কখন নিজের দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে স্তুতিটি করবেন, এই জায়গাটিতে আপনার থাকতে হবে। গণমাধ্যমের নিজেকে গণমাধ্যম বলার যে অধিকার, সেটি গণমাধ্যম হারিয়েছে গত 16 বছরে। এখনও কিন্তু পরিস্থিতি ভালো না, এখনও তারা বিভিন্ন দলের পতাকা তোলার চেষ্টা করছে। কখনো কখনো দেখুন, একটা দুরভিসন্ধিমূলক পেশা হঠাৎ করে ভালো হয়ে যাবে না। গণমাধ্যমের মৌলিক কাঠামো দুর্বল। তিনি সাংবাদিকতা ভুলে গেছেন। তিনি সাংবাদিকতা বলতে গণভবন সাংবাদিকতা, যেখানে আপনাকে প্রশ্ন করার কোনো অধিকার নাই বলে একজন লোক পেছনে পড়ে যাচ্ছিলেন, যে আপনার জ্ঞানের কারণে আমি এতটাই নিচু যে আমি কি এক চেয়ারে বসে আপনার সাথে কথা বলতে পারবো। এই ধরনের কথা বাংলাদেশকে কয়েক যুগ পিছনে নিয়ে গেছে। ফলে গণমাধ্যম আজকেও আপনার বন্ধু হিসাবে কাজ করছে না। তার অনুসন্ধানী সাংবাদিকতা নাই। তার অনুসন্ধানী সাংবাদিকতার মালিকও সাবজেক্ট হতে পারেন, কেননা তার মালিকের তো 14টা বিভিন্ন ধরনের ব্যবসা আছে। কাজেই আমরা কি দেখেছিলাম, পুলিশের উপরে রিপোর্ট করতে হলে পুলিশের অনুমতি নিয়েছে। র্যাবের একটা অ্যানুয়াল ডে হতো, সেই ডেতে কে কী শাড়ি পরে যাবেন, কে কী পোশাক পরে যাবেন, এগুলোর একটা প্রতিযোগিতা হতো। ক্যান ইউ বিলিভ দ্যাট? সেই র্যাব যারা খুনি বাহিনী হিসাবে 16 বছর নিজেকে প্রতিস্থাপন করেছেন, আমরা যার বিলুপ্তি চাই। গণমাধ্যমের সংস্কার হতে হবে আরও বড় আকারে।